আসছে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে 2025 সালের প্রথম দিন। তো আমার পক্ষ থেকে সবার জন্য থাকছে অনেক আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবার নতুন বছর ভালো কাটুক, সবাই সুস্থ থেকো। আর এটা যেদিনই ব্লগ সেটা হলো আজকে ডিসেম্বরের 27 তারিখ। আর সকালবেলা উঠে এই যে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। তার আগে বলে দিই, গতকাল রাতে প্রায় 10:30 বেজে গেছে আমার নিজের বাড়িতে আসতে। আর এসছি একটি জরুরি কারণে। যদিও সবাই ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেট করতেই ছুটিটা নেয়, কিন্তু আমি বিশেষ কারণে অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে চলে এসেছি গতকালকে। আর চলো, তার আগে সকালবেলা এখন দেখছি বাবা প্রচুর পরিমাণ শাক নিয়ে এসছে, সেগুলো তোমাদের দেখায়। দেখো, পালং শাক, কুমড়ো শাক, তারপরে পুঁই শাক, প্রচুর শাক। মনে হচ্ছে এই কদিন শাক সবজিতেই কাটবে। আর মা এই যে টাটকা শাক দিয়ে রান্না করেছে মাছের ঝোল। এটা ছিল হচ্ছে লাউ শাক দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে। সকালবেলা এরকম জ্যান্ত মাছ আর টাটকা সবজির ঝোল যা ভালো লাগে সেটা আর বলে বোঝানোর মতো না। কিন্তু আমার যেহেতু এখন ব্যস্ততা আছে, তাড়াহুড়ো করে বেরোবো, আর এত সকালে খুব বেশি খাওয়াও যায় না, তবে মোটামুটি একটুখানি খাবার খেয়ে রেডি হয়ে গেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি বাকি পুরোটা রেডি হয়ে এবার চলো বেরোই। আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি আমি আসলে কোথায় যাচ্ছি। আসলে আমি এখন প্রথম ডেস্টিনেশন হচ্ছে যাব শিয়ালদা। আর তার আগে যাব হচ্ছে আমাদের লোকাল পোস্ট অফিসে। মানে এখন না পাসপোর্টের খুব বেশি চেকিং চলছে, যার জন্য আমার পাসপোর্টটা রিনিউয়ালে দিয়েছিলাম, হয়ে গেছে, কিন্তু পোস্ট অফিস থেকে বলছে যার পাসপোর্ট তাকে ছাড়া দেবে না। তো আমাকে আসতে হবে, কোনো অথরাইজড কাউকেই দেবে না। সেই জন্যে তাড়াতাড়ি 9:30 মধ্যে চলে গেছিলাম পোস্ট অফিসে। আর লাকিলি পোস্ট অফিস থেকে তাড়াতাড়ি করে পাসপোর্টটা কালেক্ট করে আমি এখন 9:45 ট্রেনটা ধরছি। এটা ডিরেক্ট শিয়ালদা যাবে না, এটা বনগাঁ বারাসাত লোকাল। কিন্তু উঠে ভেবেছিলাম একটু সিট পাবো, প্রথমে একটা স্টেশন দাঁড়ালাম, তারপরে পেয়ে গেছি। তো এই যে এখন ঢুকছে হাবড়া, আর একটু বাদেই কিন্তু বারাসাত পৌঁছে যাবে। আমাদের মসলন্দপুর থেকে বারাসাত পৌঁছাতে 40 মিনিট মতো সময় লাগে। তো বারাসাতে নেমে এবার তাড়াতাড়ি দৌড়চ্ছে ওই পাশে ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে স্টেশনে, ওটাই যাবে হচ্ছে শিয়ালদা। এটা আবার বারাসাত থেকে শিয়ালদা। তো এভাবে একটু ব্রেক করে নিলে কি হয়, সিটটা কনফার্ম থাকে যে বসে যাওয়া যাবে। নইলে আমাদের বনগাঁ লাইন তো বিখ্যাত লাইন, এখানে সারাক্ষণই হচ্ছে লোকের ভিড় আর লোকের ভিড়। রাত্রি 10টা হোক আর ভোর 5টা হোক, 4টে হোক, কোনো সময় কিন্তু ফাঁকা যায় না। তো তাড়াতাড়ি করে এই যে ট্রেনে উঠেও গেছি, এবার শিয়ালদা নামছি। আসলে আজকে যে জন্য যাচ্ছে ট্রেনটা একটু বেশি ভিড় এই কারণে, কারণ আজকে মোটামুটি পশ্চিমবঙ্গের সব প্রান্ত থেকেই কিন্তু সবাই শিয়ালদা আসে, আমার মতো যারা ভুক্তভোগী তারা। কারণ আমরা যাচ্ছি হচ্ছে আন্দোলনে। এটা 2016-র SLST যে পরীক্ষাটা হয়েছিল সেইটার জন্যেই আন্দোলনটা। কারণ আমাদের পুরো প্যানেলটা নাকি বাতিল করে দেওয়ার কথা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আন্দোলন। আর বলা হয়েছিল যে সাউথ লাইনের দিকে মেট্রোর ওখানে সবাইকে জমায়েত হতে। তো আমি এখানে এসে এই যে সামনে যে ব্যাগ নিয়ে আছে মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আন্দোলনে যাচ্ছেন? বলল হ্যাঁ, এখানে আমরা যারাই আছি শুধু দেখবে মুখগুলো চকচকে কিন্তু চোখগুলো ভীষণ ফ্যাকাশে, একটা হতাশাগ্রস্ত তারা সবাই। আমরা এখানে আন্দোলনের জন্য জমায়েত হয়েছি, আমরা চাকরি পেয়েছি তার জন্য চোখ মুখ একটু চকচকে হলেও এই যে যখন শুনছি যে প্যানেল বাতিল হয়ে চাকরি সবার চলে যেতে পারে, আর সেটাতেই কিন্তু সবার হতাশাগ্রস্ত হয়ে সবার চোখ মুখ ফ্যাকাশে হওয়ার অবস্থা। আর এইদিকে প্রচুর ভিড় হয়েছিল, না হলেও 10,000 মানুষ তো হবেই, কারণ এই প্যানেলে কিন্তু 26,000 জন আছে। আর এখানে আমার স্কুলের কলিগও ছিল, তো প্রথমে তাদেরই খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক পরে তাদের খুঁজে পেলাম। দেখো, তুমি কোন স্কুল? কাশিমবাজার, বহরমপুর। আর এই যে দেখলেন ম্যাডাম কাশিমবাজার থেকে এসছে, ওই ম্যাডাম কিন্তু আসলে আমাদের যে কলিগ চন্দ্রানী ওর বান্ধবী। তো প্রচুর ভিড় ছিল। আর এই যে আমাদের সংগঠনের একজন নেতা চিন্ময় বাবু, আর প্রচুর নেতা ছিল, সবার অত মুখ চিনি না, যারা সংগঠন তার লিড করে। তো এত লোকের মধ্যে প্রথমে বলা হলো এখানে যে মেয়েরাই আগের দিকে থাকবে। তো আমরা সবাই মেয়েরা আগের দিকে গিয়ে এইভাবে ব্যানার ট্যানার নিয়ে একটা লাইন করা হচ্ছিল। আগে মোটামুটি একটা অর্গানাইজড ওয়েতে সবাই দাঁড়িয়ে, তারপর এখান থেকে র্যালি শুরু হবে পুরো ধর্মতলা রানী রাসমণি এভিনিউ পর্যন্ত। আর এই যে এতজন মানুষ, এরা সবাই কিন্তু শিক্ষক শিক্ষিকা, কোনো না কোনো স্কুলে পড়ায়, সবাই ছোট ছোট বাচ্চা রেখে এসছে, কারণ বেশিরভাগই সবাই ম্যারিড ছিল, ছোট বাচ্চা। তো সবাই কিন্তু নিজের চাকরির তাগিদেই এসছে, কারণ এইটা এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের আর কিছু করার নেই। এত কষ্ট করে আমরা যে চাকরিটা পেয়েছি সেই চাকরিটা নাকি হট করে বলছে আমাদের মান সম্মান, আমাদের জীবন, আমাদের পরিবার সবকিছু জড়িয়ে আমরা শেষ হয়ে যাব।
সত্যিই তো আমরা কেনই বা মেনে নেব? আমরা প্রত্যেকেই যে নিজের নিজের দক্ষতা, নিজের নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। কেউ দয়া করেও দেয়নি, কেউ বাড়ি এসেও দিয়ে যায়নি। নিজের যোগ্যতা দেখিয়ে, যোগ্যতার প্রমাণ দিয়ে তবেই চাকরিটা পেয়েছি। আর আজকে 6-7 বছর পরে হঠাৎ বলছে চাকরি তোমার নাও থাকতে পারে, কাল দেখলে তোমার চাকরি নেই। এটা সবটাই কি মানে ইয়ার্কি নাকি? আমরা কোনো রাজার রাজত্বে বাস করছি না যে রাজা যা বলবে তাই হবে। এরকমটা সত্যিই সম্ভব নয়। এরকমটা আমরা মানছিও না আর মানতে চাইছিও না, যার জন্য এত জমায়েত। আর সবাই কিন্তু নিজের নিজের স্বতঃস্ফূর্তভাবেই এসেছিল। প্রায় প্রচুর মানুষ হয়েছিল। তো আমরা এখান থেকে স্টার্টিং করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। 12টার মধ্যে আমরা সবাই পৌঁছে গেছিলাম যদিও, কিন্তু শুরু হতে হতে সবাইকে অর্গানাইজ করে 1টা বেজে গেছিলো। তারপরে আমাদের র্যালি এগোচ্ছে। পুরো রাস্তাটা কিন্তু 2 কিলোমিটার মতো কনজেস্টেড ছিল। আর এখানে আমাদের প্রধান দাবি একটাই ছিল যে আমাদের প্যানেলে নাকি দুর্নীতি হয়েছে। তো সিবিআই রিপোর্ট অনুযায়ী সেই দুর্নীতির পার্সেন্টেজটা মাত্র 8.5%। তো 8.5% লোকের জন্যে কেন বাকি 91% লোককে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আর তাদেরকে এরম বিব্রত করা হচ্ছে? তাদেরকে পুরো পানিশমেন্টটা কেন দেওয়া হবে, যেখানে আমরা কোনো দুর্নীতির সাথে জড়িতও নই, না আমরা দুর্নীতি করেছি, না আমরা কোনো দুর্নীতির অংশীদার? কারা অবৈধভাবে চাকরি পেলো আর কারা অবৈধভাবে চাকরি দিল সেটা যারা পেয়েছে আর যারা দিয়েছে তারা বুঝবে। আমরা আমাদের চাকরিটা নিজেদের দক্ষতায়, যোগ্যতায় পেয়েছি। আমরা বৈধতার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তারপরেও কেন এত হ্যারাসমেন্ট? এটা এমনই একটা শাস্তির কথা বলা হচ্ছে যেখানে কোনো কারোর যদি একটা আঙুল পচে যায় তো তার গলা কেটে বাদ দিতে হবে, যেটা আদৌ কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয়। আমরা কারা? যোগ্যরা। পথে ঘাটে বিনা ভোটে নারী দিবস সূচাক্রমে দিলি বলার জোর মত আর সত্যি আমরা যখন এতটা কষ্ট করে 7 বছর বাদে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, সার্টিফিকেট ভেরিফাই করে তারপরে গিয়ে আমরা এই চাকরিটা পেয়েছি, আমরা বিনা যুদ্ধে 1 ফোঁটাও জমি ছাড়বো না। যতবার আসতে হয় ততবার আসবো। আর এই যে আমার এই কলিগ, ও কিন্তু বহরমপুর থেকে ওর হাজব্যান্ডকে সাথে করে নিয়ে গাড়ি করে গেছে। মানে আমাদের জন্য আমাদের পরিবাররাও কিন্তু সাফার করছে। যখন বেকার ছিলাম তখনও পরিবাররা অনেক দিন আমাদেরকে নিয়ে ভুগেছে, তারপরে চাকরি পাওয়ার পরেও ভুগছে। মানে সত্যি আমাদের জন্য আমাদের গোটা পরিবার, বয়স্ক মা বাবা থেকে শুরু করে হাজব্যান্ড, এমনকি বাচ্চারাও সাফার করছে। এই যে আমি আমার ছোট্ট ছেলেকে রেখে চলেছি, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে মা নেই, মা কখন বাড়ি যাবে তার ঠিক নেই। এইসব করতে করতে আমরা হেঁটে হেঁটে চলেছি ধর্মতলা পর্যন্ত। আর এখানে প্রচুর পুলিশ টহল দিয়ে রেখেছে, কিন্তু পুলিশরাও নির্বিকার, ওরাও সবটাই বুঝতে পারছে, কিন্তু কিচ্ছু করার নেই। প্রত্যেকেই ওই যে প্রশাসনের হাতের পুতুল। আর আমাদের মিছিলটা ঠিক যেখান দিয়ে যাচ্ছিল তার ঠিক ডান দিকেই ছিল কিন্তু অভয়ের বিচারের অপেক্ষায় ডাক্তারদের সেই ধর্ণা মঞ্চ, ওখানেও কিন্তু অনশন চলছে বা বিচারের জন্য ধর্ণা চলছে। আসলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে দেখো রাস্তায় কিন্তু ডাক্তাররাও, রাস্তায় কিন্তু শিক্ষক শিক্ষিকারাও, মানে সমাজের প্রধান দুটো স্তম্ভই রাস্তায় দাঁড়িয়ে আছে, ধর্ণা ধরছে নাকি সঠিক বিচারের অপেক্ষায়। সমাজের ছবিটা যদি এরকম হয় তাহলে ভবিষ্যৎটা কি অপেক্ষা করছে সেটা ভেবেই ভয় লাগে। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু এই সমাজে বড় হয়ে উঠছে, খুব বেশি দিন নেই ওরাও কিন্তু সমাজের একটা অংশীদার হয়ে উঠবে। আর ওরা কোন ভরসায় বা কি বিশ্বাস নিয়ে বড় হবে যে এখানে তুমি যাই করো না কেন, যত অন্যায় করবে ততই তুমি প্রশ্রয় পাবে, আর যত ন্যায় পথে চলবে ততই তোমার ওপর কিন্তু বারবার করে বিভিন্ন রকম অসম্মান, অপমান সমস্ত কিছুই হতে পারে। যাই হোক, এইসব করতে করতে আমরা আরও কিছুটা এগিয়ে গেছি। আর এগিয়ে গিয়ে এখানে বলা হলো এবার অবস্থান বিক্ষোভের কথা। তো তারপরে সবাই এক এক করে রাস্তার মধ্যে বসে পড়ে আমরা প্রতিবাদ করতে শুরু করে দিয়েছি। আর বেলা 3টে মতো বাজে, সে চিৎকারই করে যাচ্ছে এখানে।
তারপরে ওখানে আরও কিছুক্ষণ আমরা বিক্ষোভে ছিলাম। আর তারপর আমার শরীরটা একটু খারাপ করছিল, তো আমি ওদেরকে বলে একটু আগে ওখান থেকে বেরিয়ে এসেছি, ওই 4টের দিকে। আর তাও ট্রেন ধরে, যেহেতু প্রচুর ভিড় ছিল, তো আস্তে আস্তে প্রায় 8টা মতো বেজে গেছে। আমি বসন্তপুর এখন নেমে ভাবলাম ছেলের জন্য কিছু একটু নিই, তো একটু পেস্ট্রির দোকানে ঢুকেছিলাম। ওখান থেকে ওর জন্য একটুখানি পেস্ট্রি নিলাম, এই যে বাটারস্কচ নিয়েছিলাম আর একটুখানি ব্ল্যাক ফরেস্ট, ব্যাস এগুলো নিয়ে এবার তাড়াতাড়ি করে বাড়ি যাব, কারণ আমাদের দিকে আবার একটুখানি রাস্তা খারাপ আছে। তো সবটা মিলে তাড়াহুড়ো করে ভ্যান ধরে এবার দেখো বাড়ি ঢুকছি। আর আমার ছেলের রিয়াকশনটা দেখো। আর এই তো সারাদিন বাদে ও আমাকে দেখে ওরও শান্তি, আর সারাদিন বাদে ওকে দেখে আমারও শান্তি। সমস্ত ক্লান্তি যেন নিমেষেই চলে গেল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।